আজকের ক্লাসে আপনারা দেখতে পারবেন যে কিভাবে অন পেজ এসইও অডিট করতে হয়। এখন আপনারা বলতে পারেন যে ভাই অডিট জিনিসটা কি? অডিট বলতে বোঝায় যে একটি ওয়েব পেজের অ্যানালাইসিস করে ওই ওয়েব পেজের অন পেজ এসইওর কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলা বের করে নিয়ে আসার প্রসেসকে অডিট বলে। এসইওর ক্ষেত্রে অডিট দেখতে পারবেন যে আপনারা তিন প্রকার। এক হচ্ছে অন পেজ এসইও অডিট, অফ পেজ এসইও অডিট আর টেকনিক্যাল এসইও অডিট। আমি আপনাদেরকে অন পেজ এসইওটা ভালো করে শিখাইছি, এই জন্য আমি আপনাদেরকে অন পেজ এসইও অডিটটা দেখাচ্ছি। আপনারা নেক্সট পার্টে দেখবেন যে কিভাবে টেকনিক্যাল এসইও করতে হয়, কিভাবে টেকনিক্যাল এসইও অডিট করতে হয়। তারপর দেখতে পারবো যে অফ পেজ এসইও কিভাবে করতে হয়, অফ পেজ এসইওর অডিটটা কিভাবে করতে হয়। আর আমি আশা করি যে আপনারা অবশ্যই আমার অন পেজ এসইওটা ভালো করে শিখতে পারছেন। আজকে আপনারা দেখবেন যে অন পেজ এসইও অডিটটা কিভাবে করতে হয়। এখন মনে করেন যে আপনার আপওয়ার্ক, ফাইবার যে কোনো মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনারা একটা ওয়েবসাইট দিয়ে দিল, দেওয়ার পরে বললো যে আমার এই ওয়েব পেজটা তুমি একটু অ্যানালাইসিস করো দিনি, যে আমার এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য আমার এই ওয়েবসাইটটা কিসের জন্য র্যাঙ্ক করছে না। এই অডিটের মাধ্যমে আপনি সহজেই দেখে ফেলতে পারবেন 2-1 মিনিটের ভিতরে যে এই ওয়েবসাইটের এসইওর কি কি সমস্যা আছে, তার অন পেজ এসইওতে কি সমস্যা আছে, অফ পেজ এসইওতে বা কি সমস্যা আছে, আর টেকনিক্যাল এসইওতে বা কি সমস্যা আছে। এটা কিন্তু আপনি 2-1 মিনিটের ভিতরে জেনে ফেলতে পারবেন। ওই জন্য অবশ্যই আপনাদের অডিটটা শিখতে হবে। আমি অন পেজ এসইওতে আপনাদের কি কি শিখাইছি? আমি অন পেজ এসইওতে সর্বপ্রথম আপনাদের শিখাইছি যে ইউআরএল এর ভিতরে টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। তারপরে আমি কি শিখাইছি? তারপরে আমি শিখাইছি যে হলো টাইটেলের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। 2 নম্বর স্টেপটা কি আছে? টাইটেল। 3 নম্বর স্টেপটা কি? 3 নম্বর স্টেপটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। অবশ্যই তার মেটা ডেসক্রিপশনের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। 4 নম্বর স্টেপটা কি ছিল? 4 নম্বর স্টেপটা হচ্ছে হেডিং ট্যাগ। অবশ্যই হেডিং ট্যাগটা সেটআপ থাকতে হবে। আমাদের 5 নম্বর স্টেপটা কি ছিল? আমাদের 5 নম্বর স্টেপটা ছিল যে ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার ট্যাগস। এই ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার ট্যাগসের ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আমাদের 6 নম্বর স্টেপটা কি ছিল? আমাদের 6 নম্বর স্টেপে ছিল যে ইন্টারনাল লিংকস ক্রিয়েট করতে হবে। আমাদের 7 নম্বর স্টেপে কি ছিল? যে অবশ্যই আমাদের পেজে একটা এক্সটার্নাল লিংকস ক্রিয়েট করতে হবে। আর 8 নম্বরটা হচ্ছে যে কন্টেন্ট আপডেট। এখন আপনারা বলতে পারেন যে ভাই কন্টেন্ট আপডেট জিনিসটা কি? আপনারা বলতে পারেন না? আপনারা বলতে পারেন যে ভাই কন্টেন্ট আপডেট জিনিসটা কি? এখন মনে করেন যে আপনার ক্লায়েন্ট একটা ওয়েব পেজ ক্রিয়েট করেছে, সেই ওয়েব পেজে টাইটেল ইউজ করেছে বেস্ট এসইও এক্সপার্ট ইন 2024। আপনাকে অবশ্যই 25 সালে যে তার টাইটেলটা আপডেট করতে হবে, তার 24-এর জায়গায় 25 দিতে হবে। এখন মনে করেন যে যত সময় যাবে তত আপনার কম্পিটিটরস বাড়বে। আপনি দেখতে পারলেন যে 6 মাস পরে আপনার কম্পিটিটরস গুলা 2-3টা ইমেজ ইউজ করেছে, তার টেক্সটটা অনেক লং করেছে, তখন কিন্তু অবশ্যই আপনাদের ওই ওয়েব পেজটা আপডেট করতে হবে আপনার কম্পিটিটরস অনুযায়ী। এইটারে বলা হয় কন্টেন্ট আপডেট। আমরা অন পেজ এসইওতে এই 8টা জিনিসই জানি যে ইউআরএল এর ভিতর টার্গেট কিওয়ার্ড থাকতে হবে, টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ড থাকতে হবে, মেটা ডেসক্রিপশনের ভিতরে টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে,
হেডিং ট্যাগগুলো সেটআপ থাকতে হবে, ইমেজ এন্ড ইমেজ আল্টার টেক্সটে তার টার্গেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ইন্টারনাল লিঙ্কস ক্রিয়েট থাকতে হবে, এক্সটার্নাল লিঙ্কস ক্রিয়েট করতে হবে। আমরা এই প্রতিটা স্টেপে 10 মার্ক করে দেব, দেওয়ার পরে 8টা স্টেপে 80 মার্ক। আমরা দেখেছি যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অন পেজ এসইও করছিলাম তখন কি আমাদের র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্ট এসইও প্লাগইনে আমাদের একটা স্কোর দেখাচ্ছিল, সেই জায়গায় 100 এর ভিতরে আমাদের কাজ ছিল কি 80% তোলা। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমাদের প্রতিটা স্টেপে 10 মার্ক। এখন আপনার দেখতে হবে যে আপনার ক্লায়েন্ট যখন আপনার একটা পেজ দেবে তখন আপনার দেখতে হবে যে তার অন পেজ এসইওতে এইগুলা ঠিক আছে কিনা। এখন মনে করেন যে চলেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন যে একজন মোবাইল মেকানিক, এখন সে মনে করেন যে ভালোভাবে মোবাইলটা সারতে পারে। এখন একটা তার খদ্দের এসে বললো যে আমার এই মোবাইলটা অফ হয়ে গিয়েছে আর অন হচ্ছে না, তুমি আমার এই মোবাইলটা সেরে দাও। তখন ওই মোবাইল মেকানিক সেই মোবাইলটা প্রথমে অ্যানালাইসিস করে দেখে যে ওই মোবাইলের কোনে সমস্যা হয়েছে, তারপরে সে তার সমস্যাটা বের করে তার যে সারতে এসেছে তাকে বলে যে তোমার মোবাইলে এইটা সমস্যা হয়েছে, এইটা সারতে হবে। তেমনই মনে করেন যে অডিটের ক্ষেত্রে আপনার আপওয়ার্ক, ফাইবার যে কোনো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট এসে আপনারা বলতে পারে যে আমার এই পেজটা দেখো দিনই, আমার এই পেজটা এই কিওয়ার্ডের জন্য কিসের জন্য র্যাঙ্ক হচ্ছে না, তখন অবশ্যই তার ওই পেজটা আপনার অডিট করতে হবে। আর ওই অডিটের মাধ্যমে আপনি জানতে পারবেন যে এসইওর কি কি সমস্যা আছে। এই অডিট করার জন্য আপনাদের একটা এক্সটেনশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনারা সবাই গুগল এসে সার্চ দেবেন যে এসইও কক এক্সটেনশন। আমরা এই একটা এক্সটেনশনের মাধ্যমেই অন পেজ এসইও অডিটটা করতে পারবো। এইভাবে এসইও কক এক্সটেনশন লিখে সার্চ দেবেন, ওয়েবসাইটের ভিতরে আসবেন, আসার পরে অ্যাড টু ক্রোমে আসবেন, তারপরে অ্যাড এক্সটেনশন। এই দেখেন এইটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আপনারা এই জায়গায় আসবেন, এক্সটেনশনে আসার পরে আপনারা এই পিনটা টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার এই এক্সটেনশনটা এই জায়গায় দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এসইও কক এক্সটেনশনটা অ্যাড করতে হয়। আমি আপনাদেরকে আমার ক্লায়েন্টের কাজ করে দেখাবো। সে আমার কালকে আপওয়ার্কে তার ওয়েবসাইট অডিট করার জন্য হায়ার করেছে। আপনারা এইভাবে তার ওয়েবসাইটে চলে যাবেন, যার পরে এই যে এসইও কক আছে এসইও ককে আসবেন। আসার পরে আপনারা কোনো দিকে তাকানো লাগবে না, আপনারা এই জায়গায় ডায়াগনোসিসে আসবেন। যখনই আপনারা ডায়াগনোসিসে আসবেন তখন আপনারা দেখতে পারবেন যে এই জায়গাটা ইউআরএল দেখতে পারবেন, মানে যেই পেজটার আপনারা অডিট করতে চাচ্ছেন। তারপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ এসইও অডিট। আমরা অন পেজ এসইওর ক্ষেত্রে কি জানি? আমরা অন পেজ এসইওর ক্ষেত্রে সর্বপ্রথম জানি তার ইউআরএলটা ভালো করে সেটআপ থাকতে হবে, মানে ইউআরএল এর ভিতরটা টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। চলেন আমরা এই জায়গায় তার ইউআরএলটা দেখি যে তার ইউআরএল এর ভিতর তার টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিনা। তার টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে রিসার্চ। এই দেখেন তার টার্গেট কিওয়ার্ডটা কিন্তু তার ইউআরএল এর ভিতর আছে। তারপরে আমরা কি জানি? আমরা জানি তার টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। চলেন এবার তার টাইটেলটা দেখে আসি। এই দেখেন তার টাইটেল, এই জায়গায় কিন্তু সে তার টাইটেলটা ভালো করে সেটআপ দেয়নি, মানে সে তার টাইটেলে শুধু রিসার্চ মানে এই কিওয়ার্ডটা ইউজ করেছে। এই কিওয়ার্ডটা হচ্ছে 8 ক্যারেক্টার এভারেজ, আর এসইওর ক্ষেত্রে মাস্ট অপশনাল হচ্ছে 10 থেকে 70 ক্যারেক্টার। কিন্তু আমার ক্লায়েন্ট শুধু রিসার্চ মানে তার মেন টার্গেটেড কিওয়ার্ডটা শুধু ইউজ করেছে তার টাইটেলে। এখন মনে করেন যে আপনি যদি সুইট আপডেট টাইটেল ইউজ না করতে পারেন তাহলে মনে করেন যে আপনার ওয়েব পেজে ট্রাফিক বা ভিজিটর সহজে আসবে না। একটা ওয়েবসাইটে তার ইউআরএল, টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এই 3টা জিনিস দেখে বা পড়ে কিন্তু আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর আসে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে তার টাইটেলটা সে ভালো করে ইউজ করতে পারেনি, সে শুধু তার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করেছে। এই জায়গায় তার টাইটেলটাই কিন্তু একটা সমস্যা রয়েছে। তারপরে আমাদের কাজ কি?
তারপরে আমরা দেখবো যে তার মেটা ডেসক্রিপশনটা সেটআপ আছে কিনা, মেটা ডেসক্রিপশনের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা ইউজ করেছে কিনা। এই দেখেন যে মেটা ডেসক্রিপশন, সে কিন্তু তার মেটা ডেসক্রিপশনটা সেটআপ দেয়নি, সে কিন্তু তার মেটা ডেসক্রিপশনটা ভালো করে সেটআপ দেয়নি। তাহলে আমরা কি দুইটা জিনিস পেলাম, এক আছে তার টাইটেলটা সে সেটআপ দেয়নি, আর একটা জিনিস হচ্ছে মেটা ডেসক্রিপশন, সে কিন্তু তার মেটা ডেসক্রিপশনটা সেটআপ দেয়নি। আপনারা কিন্তু আমার অন পেজ এসইওর ভিডিওগুলাই দেখেছেন যে কিভাবে টাইটেলটা সেটআপ দিতে হয়, কিভাবে মেটা ডেসক্রিপশনটা সেটআপ দিতে হয়, এবং তার ভিতরে কিভাবে টার্গেট কিওয়ার্ডটা ইউজ করতে হয়। এবার আমরা দেখব যে তার হেডিং ট্যাগ, দেখব যে তার হেডিং ট্যাগগুলো সেটআপ আছে কিনা। এই দেখেন হেডিংস, আমরা দেখতে পাচ্ছি যে তার ওয়েব পেজের হেডিংগুলো ভালোভাবে সেটআপ দেওয়া নেই। আপনারা কিন্তু দেখেছেন যে আমার ভিডিওতে কিভাবে হেডিংগুলো সেটআপ দিতে হয়। তারপরে আমরা দেখব যে ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার ট্যাগস, মানে তার ওয়েব পেজে যে ইমেজগুলো সে ইউজ করেছে সেই ইমেজগুলাই তার টার্গেট কিওয়ার্ড সে ইউজ করেছে কিনা এইটা। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ইমেজ, তার কিন্তু 5টা ইমেজ আছে, তার এই ওয়েব পেজে 5টা ইমেজ আছে, কিন্তু সে তার এই ওয়েব পেজে 5টা ইমেজে কিন্তু সে তার আল্টার টেক্সটটা ইউজ করেনি। তারপরে আমরা দেখব যে ইন্টারনাল লিঙ্কস, এক্সটার্নাল লিঙ্কস। আপনারা এই জায়গায় থেকে এইভাবে ইন্টারনাল লিঙ্কস গুলা দেখতে পারবেন। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল লিঙ্কস 76টা, সে তার এই ওয়েব পেজে 76টা ইন্টারনাল লিঙ্কস ইউজ করেছে। তারপরে আমরা দেখব যে এক্সটার্নাল লিঙ্ক, আপনারা তারপরে এক্সটার্নাল লিঙ্কে আসবেন। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে টোটাল লিঙ্কস 44টা, সে তার ওয়েব পেজে 44টা এক্সটার্নাল লিঙ্কস ইউজ করেছে। এবার আপনারা রাইগনেসিসে আসবেন। এখন আপনারা কি বুঝলেন এই জায়গায়, তার কি অন পেজ এসইওটা ঠিক আছে তার ওয়েব পেজে? অবশ্যই তার ওয়েব পেজে তার অন পেজ এসইওটা ঠিক নাই। এখন আপনারা কি করবেন, আপনারা যদি এইভাবে একটা স্ক্রিনশট নিন, স্ক্রিনশট নিয়ে আপনি যদি এইভাবে তার টিক মার্ক করে দেখান যে আপনার টাইটেলটা ঠিক নেই, আর অবশ্যই একটা ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি পায় সেই ওয়েবসাইটের টাইটেলের উপর নির্ভর করে। এখন কেউ যদি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করে, তখন অবশ্যই সেই ট্রাফিক বা ভিজিটরের সামনে আপনার ওয়েবসাইটের ইউআরএল, টাইটেল আর মেটা ডেসক্রিপশন, এই 3টা জিনিস শো করে। অবশ্যই আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধির জন্য অবশ্যই আপনার টাইটেলটা সুইট থাকা লাগবে, আর অবশ্যই সেই টাইটেলটার ক্যারেক্টার হবে 10 থেকে 70 ক্যারেক্টারের ভিতরে আপনার রাখতে হবে। এইভাবে আপনি বলতে পারবেন না যে আপনার ওয়ান পেজ এসইওতে আপনার টাইটেলটা ঠিক নাই, এইভাবে আপনি বলতে পারবেন না যে তার মেটা ডেসক্রিপশনটা ঠিক নাই। আপনারা এই জায়গায় কি দেখতে পাচ্ছেন যে মেটা ডেসক্রিপশন 0 ক্যারেক্টার, সে তার ওয়েব পেজে তার মেটা ডেসক্রিপশনটা সেটআপই দিইনি। এইভাবে আপনি বলতে পারবেন না যে তার হেডিংগুলো সেটআপ নেই, যে আপনার ওয়েবসাইটের হেডিং ট্যাগগুলো প্রপারলি মানে ভালো করে সেটআপ দেওয়া নেই, এইটা আপনারা বলতে পারবেন না আপনার ক্লায়েন্টরে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার ট্যাক্স, তার ওয়েব পেজে 5টা ইমেজ আছে এবং তার ইমেজগুলাই আল্টার ট্যাক্স ইউজ করি। এখন এইটা যদি আপনারা স্ক্রিনশট নিয়ে, যদি আপনার আপওয়ার্কের ক্লায়েন্ট হয় তাহলে আপওয়ার্কে তার স্ক্রিনশটটা দিয়ে দেবেন, দিয়ে বলবেন যে আপনার ওয়ান পেজ এসইওতে সমস্যা আছে, আপনার ওয়ান পেজ এসইওতে আপনার টাইটেলটা ঠিক নাই, আপনার মেটা ডেসক্রিপশনটা ঠিক নাই, আপনার হেডিংগুলো ঠিক নাই, আপনার ইমেজে আল্টার ট্যাক্সে টার্গেট কিওয়ার্ডটা ইউজ করা নাই। এইভাবে আপনি বলতে পারবেন না যে আপনার ওয়েবসাইটের ওয়ান পেজ এসইওটা ঠিক নাই, যার কারণে আপনার টার্গেটেড কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে না। তখন ক্লায়েন্ট একবার হলেও ভাববে যে আসলেই তো ছেলেটা ঠিক বলছে, যে আমার টাইটেলটা ঠিক নাই, মেটা ডেসক্রিপশনটা ঠিক নাই, হেডিং ঠিক নাই, ইমেজ ঠিক নাই। তখন অবশ্যই ক্লায়েন্ট আপনারে বলবে যে এইগুলা সেটআপ দিতে আপনাকে কত ডলার পে করতে হবে, তখন আপনারা সেইভাবে বলবেন। আর আপনারা তো জানেন যে অন পেজ এসইও প্রপারলি কিভাবে করতে হয়, কিভাবে এইগুলা সেটআপ দিতে হয়। এখন আপনি তার কাছে $50 চার্জ করতে পারেন, আবার $20 বলতে পারেন, $10 বলতে পারেন। আর আপনারা সবসময় চাইবেন যে আপনাদের পরিশ্রম অনুযায়ী সবসময় ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিতে চাইবেন। কারণটা হচ্ছে যে এসইও যে ক্লায়েন্টগুলো আছে, এই ক্লায়েন্টগুলো অনেক সময় ধরে আপনার সাথে কাজ করবে। এখন আপনার কাছ থেকে এই কাজটা করে নিয়ে যাচ্ছে, কিছুদিন পরে আপনার কাছে আসবে এটা আপডেট করার জন্য। এসইও ক্লায়েন্টগুলো সবসময় মনে করেন যে অনেক দিন ধরে কাজ করে। একটা ওয়েব পেজের অন পেজ এসইও অডিট করতে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি কোনো ক্লায়েন্ট আপনারে বলে যে আমার এই
ওয়েব পেজটা দেখো দিনই এই ওয়েব পেজটা র্যাঙ্ক করছে না কিসের জন্য, তখন আপনারা কি করবেন, আপনারা এইভাবে সরাসরি তার ওয়েব পেজে আসবেন, এসইও ককে যাবেন, ডাইগন এসএসে আসবেন, আসার পরে দেখবেন যে তার অন পেজ এসইও গুলো ঠিক আছে নাকি, তার ইউআরএলটা দেখবেন, টাইটেলটা দেখবেন, মেটা ডেসক্রিপশনটা দেখবেন, হেডিং দেখবেন, ইমেজ আল্টা টেক্সটটা দেখবেন, ইন্টারনাল লিঙ্কস দেখবেন, এক্সটার্নাল লিঙ্কস দেখবেন। এইগুলা যখনই আপনারা দেখতে পারবেন তখনই কিন্তু আপনারা বলে দিতে পারবেন যে তার অন পেজ এসইওটা ঠিক আছে কিনা। আপনারা কিন্তু ফাইবার, আপওয়ার্ক, যে কোনো মার্কেট প্লেসে আপনারা কিন্তু অন পেজ এসইওর জন্য একটা গিগ ক্রিয়েট করতে পারবেন, আবার অন পেজ এসইও অডিটের জন্য একটা গিগ ক্রিয়েট করতে পারবেন। এখন মনে করেন যে আমি শুধু মনে করেন আপনাদের যদি ওয়ান পেজ এসইওটা শিখাই, এখন মনে করেন যে আপনারা শুধু ওয়ান পেজ এসইওই করতে পারেন, আপনারা যদি একটি ওয়েবসাইটের এই এসইওর ইরর গুলা যদি না ধরতে পারেন তাহলে তো হবে না। মনে করেন যে একটা ওয়েবসাইটের এসইও যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলা অবশ্যই আপনাদের ধরতে জানতে হবে যে তার ওয়ান পেজ এসইওতে কি কি সমস্যা আছে, তারপরেই তো আপনি ভালোভাবে একটা ক্লায়েন্টকে বোঝাতে পারবেন, তার ওয়ান পেজ এসইওটা সেটআপ দিতে পারবেন। এখন সব সময় তো আর আপনার ওয়ান পেজ এসইও করার জন্যই হায়ার করবে না, কিছু কিছু ক্লায়েন্ট আসবে তার ওয়েবসাইটটা অডিট করার জন্য। আশা করি আমি বুঝাতে পারছি যে অন পেজ এসইও অডিটটা কি বা অন পেজ এসইও অডিটটা কিভাবে করতে। অডিটটা কি? অডিটটা বলতে বোঝায় যে একটি ওয়েব পেজটারে অ্যানালাইসিস করে ওই ওয়েব পেজে যেই সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো বের করে নিয়ে আসার প্রসেসটারই বলা হয় অডিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অন পেজ এসইও অডিট করতে হয়।